তখন রাত 2টো বাজে। শহরের নামিদামি এক হাসপাতালের এক বড় আকৃতির কেবিনে 30 বছরের এক সুদর্শন যুবক তার বরাদ্দকৃত চেয়ারে বসে গভীর ভাবনায় ব্যস্ত। গায়ে চকচক করছে তার পরিহিত সাদা রঙের ডাক্তারের অ্যাপ্রনটি। নীল শার্ট আর সাদা প্যান্টের সাথে বেশ মানিয়েছে। গালে হালকা দাড়ি, হাতে বেশ দামি ব্র্যান্ডের ঘড়ি, পায়ে কালো রঙের দামি জুতো। এই শ্যামবর্ণের যুবকটি যে কোনো মেয়ের মনে জায়গা করে নিতে পারবে। তার সামনে চেয়ারে বসে আছে তার প্রাণপ্রিয় বন্ধু কবির। সে তার বন্ধুকে দেখে যাচ্ছে। কবির চুপ করে না থাকতে পেরে তাচ্ছিল্যের হাসি এসে বলল, হ্যাঁ তো কি ভাবছিস বলতো? ডাক্তার নিশান চৌধুরী এত চিন্তায় পড়তে পারে প্রথমবার দেখলাম। যুবকটির কোনো হেলদোল দেখা গেল না। সে তার ভাবনায় ব্যস্ত। তার ভাবনার মাঝেই কেবিনে দ্রুত বেগে একজন নার্স প্রবেশ করে হাঁপাতে হাঁপাতে বলে যুবকটিকে, স্যার 204 নম্বরের পেশেন্টের অবস্থা খুব খারাপ। ভাবনায় ছেদ পড়ায় যুবকটি তখনই উঠে দাঁড়ালো। কপাল কুঁচকে নার্সটিকে বলল, ডক্টর খানের ট্রিটমেন্টে আছে না ওই পেশেন্ট? আমতা আমতা করে নার্সটি বলল, ডাক্তার খান তো ছুটিতে আছেন স্যার। যুবকটি বলে উঠল, ও সিট, বলে দ্রুত বেগে পা চালালো 204 নাম্বার কেবিনের দরজায়। গিয়ে খুলতেই দেখতে পেল এক গোলগাল মুখের মেয়ে অস্থির হয়ে কাঁদছে। কেবিনে উপস্থিত নার্সটির সাথে কি যেন নিয়ে কথা বলছে। পাশে বেডে শুয়ে থাকা একটা 9 কি 10 বছরের বাচ্চা ছেলে দ্রুত গতিতে শ্বাস নিচ্ছে। দেখেই মনে হচ্ছে অবস্থা ভীষণ খারাপের দিকে। বাচ্চাটির অবস্থা দেখে ডাক্তার যুবকটি দ্রুত গতিতে বেডের কাছে গিয়ে তাকে চেক আপ করতে লাগলেন। সে একটা ইঞ্জেকশন দিল। বাচ্চাটি আস্তে আস্তে বিছানার সাথে নেতিয়ে পড়ল। এতক্ষণ ধরে কেবিনে উপস্থিত সবাই তার কার্যকলাপ দেখছিল। ডাক্তার যুবকটি নার্সের দিকে তাকিয়ে বলল, এত বড় ভুল কি করে করতে পারেন আপনারা? ডাক্তার খান বলেছিল না ঠিক সময় ইঞ্জেকশন পুশ করতে? নার্সটি ভয়ে ভয়ে বলল, সরি স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না। যুবকটি রেগে গিয়ে বলে, সরি বললেই মিটে গেল নাকি? আর যেন এমন না হয়, না হলে আর আপনাদের কারোর চাকরি থাকবে না। নার্সটি ভয়ে বলল, আর হবে না স্যার। ডাক্তার যুবকটি বাচ্চাটিকে দেখে বলল, পেশেন্টের বাড়ির লোককে আমার চেম্বারে পাঠিয়ে দাও। এই বলে আর কোনো দিকে না তাকিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। এতক্ষণ কেঁদে কেটে অস্থির হওয়া মেয়েটি চুপচাপ দেখে যাচ্ছিল। নার্সটি ওই মেয়েটিকে বলে, আপু স্যারের কেবিনে যান, কথা বলবেন উনি আপনার সাথে। মেয়েটি চোখে জল মুছে বলল, উনি তো সেই ডাক্তার না যে আমার ভাইয়ের ট্রিটমেন্ট করছে। নার্সটি বলে, উনি ডক্টর নিশান চৌধুরী, উনি একজন খুব বড় কার্ডিওলজিস্ট। ওনারই হসপিটাল এটা। এই হসপিটালের কার্ডিওলজিস্ট সব ডাক্তাররা তার পরামর্শ নিয়েই কাজ করেন। ডাক্তার খানও, আপনার কোনো চিন্তা নেই, আপনি যান। আর হ্যাঁ আপু, আপনি দয়া করে বেশি কথা বলবেন না, স্যার ভীষণ রাগী প্রকৃতির মানুষ। মেয়েটি নিজেকে ঠিক করে কিছু না বলে পা চালিয়ে কেবিনের দিকে চলে যায়। তার যাওয়ার পথের দিকে চেয়ে নার্সটি ভাবে, এই বয়সে মেয়েটার কত কিছু একা সামলাবে। ডাক্তার নিশান চৌধুরী মন দিয়ে ফাইল চেক করছিল। তখন দরজাতে কেউ নক করে। সে ফাইল বন্ধ করে বলে, কাম ইন। দরজা ঠেলে সেই মেয়েটি প্রবেশ করে নিশান চোখ তুলে মেয়েটিকে এখন ভালো করে লক্ষ্য করলো। মেয়েটির পরনে লাল রঙের সালোয়ার কামিজ, চুলগুলো বিনুনি করা দেখে মনে হচ্ছে কতদিন যত্ন করা হয়নি। গায়ের রং ফর্সা, সরু চিকন গোলাপি শোক ঠোঁট দুটো কাঁপছে মনে হচ্ছে। চোখগুলো বড় মায়াতে ভর্তি যেন। মেয়েটি মোটাও না আবার চিকনও না। মেয়েটিকে দেখে নিশান যেন অন্য দুনিয়াতে চলে যাচ্ছে। এদিকে মেয়েটি অস্থির হয়ে যাচ্ছে, এরকম নিশান তাকিয়ে আছে দেখে। মেয়েটি আর সইতে না পেরে গলা দিয়ে মৃদু আওয়াজ করে উঠল। সেই আওয়াজে সে ভাবনা থেকে বেরিয়ে এলো। নিজেকে সামলে বলল, বসুন। মেয়েটি আস্তে করে সামনের চেয়ারটিতে বসলো। নিশান বলতে শুরু করলো, আপনি কে হন পেশেন্টের? আপনার নাম কি? মেয়েটি নিশানের দিকে তাকিয়ে বলল, আমি ওর দিদি, আমার নাম আলো আহমেদ। নিশান শুনে এইবার রেগে তাকিয়ে বলল, ও তো মিস আলো, আপনি তো জানেন আপনার ভাইয়ের শারীরিক অবস্থা।
ডাক্তার খান তো বলেছেন নিশ্চয়ই আপনাকে যে যত দ্রুত সম্ভব ওর হার্ট অপারেশন করতে হবে, না হলে ওকে বাঁচানো যাবে না। তারপরেও আপনারা এত দেরি করছেন কেন আমি বুঝতেই পারছি না, আপনাদের সমস্যাটা কোথায়? আলো বলে মেয়েটি শুকনো ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলার চেষ্টা করছে, কিন্তু গলা দিয়ে কিচ্ছু বেরোচ্ছে না যেন। আলোকে চুপ থাকতে দেখে নিশান রাগ কন্ট্রোল করতে না পেরে ধমকে বলে উঠল, চুপ করে কেন আছেন? কথা কানে যায় না? আমার কাছে এত ফালতু সময় নেই আপনার জন্য। আর আমার কোনো যায় আসবে না আপনার ভাইয়ের কিছু হয়ে গেলে। আমি শুধু বলতে চাইছি পেশেন্টের কিছু হলে হসপিটাল কোনো রকমে দায়ী থাকবে না। এত জোরে ধমকের কারণে আলো কেঁপে উঠল, আর সইতে না পেরে হু হু করে কেঁদে দিল। অনেক দিন ধরে সংযত রেখেছে, কিন্তু আজকে সকালে ওর সাথে যা হয়েছে তারপর আর সে পারছে না। নিশান আলোর এইরূপ প্রতিক্রিয়া দেখে হতভম্ব হয়ে প্রশ্ন করল, এ কি, আপনি কাঁদছেন কেন? কি হয়েছেটা কি? খুব ঝামেলায় পড়লাম তো আপনাকে নিয়ে। আলো এখন নিঃশব্দে চোখের জল ফেলছে। নিশাদ ধমকে বলে উঠল, বলবেন আপনি? আলো নামক মেয়েটি চোখের জল মুছে এইবার প্রথম নিশানের সামনে বলল, আমি এতিম একটা মেয়ে। আমার আর আমার ভাইয়ের এই পৃথিবীতে কেউ নেই। আমার কাছে এত টাকা নেই যাতে আমি আমার ভাইয়ের অপারেশন করাবো। নিশান আলোর গলার আওয়াজ শুনে হতভম্ব হয়ে গেল। কারোর আওয়াজ এত মিষ্টি চিকন হতে পারে? নিশান নিজের সকল ভাবনা বাদ দিল। তার মনে মনে খারাপ লাগলো আলোর কথা শুনে। তারপরেও বলল, দেখুন, এইসব কথা তো আর শরীর শুনবে না, সেজন্য যত দ্রুত সম্ভব টাকা জোগাড় করুন। আলো নিশানের দিকে তাকিয়ে বলল, স্যার, টাকার পরিমাণটা কম হলে ভালো হতো। নিশান বলল, একদম না, 35 লক্ষ টাকাই লাগবে। আপনার ভাইয়ের যে অবস্থা, তাকে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করাতে হতো, কিন্তু ডাক্তার খানের কাছে আপনার অবস্থা শুনেছিলাম, আমি তাই এখানে করাতে বলেছি। এই কথা শুনে আলোর চোখে জল চলে এলো। সে বলল, আমি এখন কি করব? আমার কাছে কোনো টাকা নেই, আমি কি করে জোগাড় করব স্যার? নিশানের এই 3 বছরে এই প্রথম কারোর জন্য মায়া হলো মনে হয়। তাও সে বলল, আমি এই বিষয়ে কিছু করতে পারবো না। আপনার ভাইয়ের জন্য এটাই ভালো হবে, আপনি যত দ্রুত সম্ভব টাকা জোগাড় করুন। আলো চোখ ভরা পানি নিয়ে তাকালো তার দিকে, নিঃশব্দে কেবিন থেকে বেরিয়ে গেল। নিশান তার যাওয়ার দিকে চেয়ে রইল। তখনই তার ফোনটা বেজে উঠল। সে তাকালো সেদিকে, মা বলে লেখাটা দেখতে পেল। বিরক্ত হয়ে ফোনটা অফ করে দিল। সে আরাম করে চোখ বুজে মাথা হেলিয়ে দিল চেয়ারে। আর আজ থেকে 2 দিন আগে ঘটে যাওয়ার কথা তার মনে পড়ল। এক বিরাট রাজপ্রাসাদের মতন দেখতে সাদা 3 তলা বিশিষ্ট বাড়ি, যার আশেপাশে অনেকটা জায়গা, খুব সুন্দর বাগান, অনেক রকম ফুল গাছ। বাড়ির ভিতরে ডাইনিং টেবিলে বসে খবরের কাগজ পড়ছেন ডাক্তার নিশীথ চৌধুরী, ডক্টর নিশান চৌধুরীর বাবা। উনি এখন আর হসপিটালে যান না, বাড়িতেই থাকেন। টেবিলে বসে ব্রেকফাস্ট করছে নিশানের ছোট বোন নীতি চৌধুরী, আর পাশেই খাবার বেড়ে দিচ্ছে তার মা শারমিন চৌধুরী। তখনই ওপরে সিঁড়ি দিয়ে হাতে অ্যাপ্রন নিয়ে নামছে ডাক্তার নিশান চৌধুরী। তাকে দেখে মিসেস চৌধুরী বললেন, বাবু নাস্তা করে যা। মায়ের কথা শুনে সে বসলো টেবিলে। নাস্তা খাওয়ার এক সময় তার বাবা তাকে উদ্দেশ্য করে মিসেস চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, আমার এক বন্ধু করিম, এর ছোট মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে ঠিক করেছি। তাকে বলে দাও যেন তার সাথে আজ বিকেলে দেখা করে। তখনই নিশান রেগে গিয়ে জোরে খাবারের প্লেট মেঝেতে ফেলে দিল। সবাই তার কাণ্ডে হতভম্ব হয়ে গেল। নিশীথ চৌধুরী রেগে তাকালেন ছেলের দিকে। নিশান রেগে চিৎকার করে বলল, কতবার বলবো আর তোমাদের, আমি কোনো দিন বিয়ে করব না, কথা কানে যায় না তোমাদের? তার মা বললেন, বাবু আমার শান্ত থাক, উনি তোর বাবা, তোর ভালোর জন্য বলেছেন। নিশান মায়ের কথা শুনে রাগ কমানোর চেষ্টা করলেও সে পারছে না। তার বাবা মিসেস শারমিনের উদ্দেশ্যে বললেন, তুমি আর ছেলেকে মাথায় চাপিয়ে দিও না। সে কি ভুলে যাচ্ছে তার একটা ভবিষ্যৎ আছে? এই বাড়ির উত্তরাধিকারী চাই। আমার এত ধনসম্পত্তি কে পাবে পরে? নিশান রেগে বলল, আমার নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর এতই যদি উত্তরাধিকারী চিন্তা হয়, তাহলে কোনো অনাথ বাচ্চাকে দত্তক নিয়ে নেব আমি। তাও প্লিজ আমাকে আর রোজ রোজ বিয়ে করতে বলো না তোমরা।
ওর মা বলল, নিশান, ও তো তোর রক্তের হবে না বাবা, কি করে তুই এমন কথা বলছিস? নিশীথ খান তখন বললেন, তোমার ছেলের মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমার নিজের নাতি নাতনি চাই, না হলে আমার মরা মুখ দেখবে তুমি। এই কথা শুনে মিসেস চৌধুরী চিৎকার করে বলে, এ কি বলছেন আপনি? রেগে চিৎকার করে নিশান বলে, বেশ, তোমার নাতি নাতনি চাই না, ঠিক আছে, আমি এনে দেবো তোমাকে 1 বছরের মধ্যে। দরকার পড়লে আমি স্যারোগেসিসের মাধ্যমে বাচ্চা নেব, তাও কোনো নারীকে আমার জীবনে আমি আসতে দেব না। নিশান রাগ সংযত করে বলল, ডাক্তার নিশান চৌধুরীর কাছে কোনো কিছু যায় আসে না, আমার যা ইচ্ছে আমি তাই করব, বুঝলে? বাচ্চা বাচ্চা করে মাথা খারাপ করে দিয়েছে। বলেই হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে নিশীথ চৌধুরী তার স্ত্রীকে বললেন, তোমার ছেলের রাগের জন্য একদিন সব শেষ হয়ে যাবে। সে কি জানে না দেশের আইনে সেরোক্সিস অবৈধ বলা হয়? যত সব। বলে চলে যান নিজের রুমের উদ্দেশ্যে। নীতি আর মিসেস সারবিন তার দিকে তাকিয়ে রইল শুধু। নিশান তার অতীত সম্পর্কে ভাবছিল। আজ 2 দিন ধরে এমন মেয়ে খুঁজে বেড়াচ্ছে যে তার সন্তানের মা হয়, কিন্তু কাউকে খুঁজে পায়নি সে। হঠাৎ তার চোখের সামনে আলোর গোল গাল মুখখানা ভেসে ওঠে। সে ঝট করে তার চোখের পাতা মিলে তাকেই মনে মনে বলে, আমি ওই মেয়েটাকে নিয়ে কেন ভাবছি? আমি এটা কি করতে পারি না? কিন্তু বাচ্চা, কিছু একটা ভেবে সে একজনকে কল করে বলে, 204 নাম্বার পেশেন্টের বাড়ির লোকের সমস্ত ইনফরমেশন আমার চাই আগামী 2 ঘন্টার মধ্যে। বলে কলটি কেটে চেয়ারে হেলান দিয়ে বসলো। ফুটে উঠল তার ঠোঁটে এক রহস্যময় হাসি। 21 বছরের এক সাধারণ মেয়ে যার নাম আলো আহমেদ। তার যখন 10 কি 11 বছর বয়স, তার মা তার ছোট ভাই আবিরকে জন্ম দেওয়ার সময় মারা যায়। ছোট্ট আলোর জীবনে তখন শুধু তার বাবাই ছিল। প্রথম ভাইয়ের ওপর রাগ হতো। সে ভাবত তার জন্যই সে আজ মা হারা শিশু। তার বাবার কাপড়ের দোকান ছিল, ঠিক করে বাচ্চাদের দেখাশোনা করতে পারতেন না। তারা পালিয়ে বিয়ে করার জন্য তাদের 2 পরিবারের কেউ মেনে নেননি, আর না যোগাযোগ রেখেছেন। আলোর বাবাকে অনেকেই দ্বিতীয় বিয়ে করতে বললেও উনি রাজি হননি, কারণ উনি ভালো করেই জানতেন সৎ মা কখনো আপন হয় না। ছোট আলো একাই নিজের সব কাজ করা শিখে গেল। তার ভাইকে যখন খিদের জ্বালায় কাঁদতে দেখত, তার খুব মায়া হতো। সে ঠিক করে তার ছোট্ট ভাইটিকে কখনো কোনো রকম কষ্ট পেতে দেবে না। তার যাবতীয় কাজ সে নিজের হাতে করত, ঠিক যেন একজন মা তার সন্তানকে লালন পালন করে, ঠিক সেরকম। এই রকম করে সময় কখন চলে গেল বোঝাই গেল না। আলোর জীবনে তার বাবার ভাইকে নিয়ে খুব ভালোভাবেই চলছিল। কিন্তু বলে না, সব মানুষের জীবনে যেমন ভালো সময় আসে তেমন খারাপ সময়ও আসে, ঠিক তেমন আলোর জীবনেও এলো। তখন আলো 17 বছর আর তার ভাই 7 বছর। একদিন বিকেলে তারা দুজন চোর পুলিশ খেলছিল তাদের ছোট্ট মতন একতলা বাড়ির উঠানে। তখন পাশের বাড়ির চাচা এসে কাঁদতে কাঁদতে বলল, তার বাবা নাকি পথ দুর্ঘটনায় মারা গেছে রাস্তায়, তাকে একটু পর নিয়ে আসা হবে। ছোট্ট আলো এই কথা শুনে যেন মাটির পুতুল হয়ে গিয়েছিল। সন্ধ্যায় তার বাবাকে নিয়ে আসা হলে সে চুপ করে বাবার খাটিয়ার কাছে বসে নীরবে অশ্রু বিসর্জন করছিল। কিন্তু পাশে আবির চিৎকার করে বাবা বাবা করে কান্না করছে, আর তার আপুর উদ্দেশ্যে বলছে, ও আপু, তুমি বাবাকে বলো না উঠতে, আর কোনোদিন আমি দুষ্টুমি করব না। বলে চিৎকার করে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে। আলোর মুখ দিয়ে একটা কথা বের হয়নি সেদিন। সে হয়তো বুঝতে পেরেছিল যে এই জীবন খুব নিষ্ঠুর। ওপরওয়ালা কেন করলো তার সাথে এমন? প্রথমে মাকে, এবার বাবাকেও। সেদিন তার দূর সম্পর্কের মামা তাদের দুজনকে নিয়ে শহরে চলে আসে, কারণ 17 বছরের মেয়ে একা তার ছোট্ট ভাইকে নিয়ে এই পৃথিবীতে থাকতে পারবে না। থাকতে পারবে না বললে ভুল হবে, থাকতে দেবে না এই নিষ্ঠুর সমাজ। কিন্তু সেখানে কিছুদিন থাকার পর আলো বুঝতে পারে
তার মামি তাকে একদম দেখতে পারেন না। বাড়ির সমস্ত কাজ তাকে দিয়ে করান। মামা মামির ভয়ে প্রতিবাদও করতে পারেন না। একসময় মামি তার আর আবিরের পড়াশোনার খরচ বন্ধ করে দেন। কোনো উপায়ে টিউশন করে সারা দিন খেটে তার ভাই আর তার পড়াশোনার খরচা বের করত। কোনো উপায়ে এইচএসসি পরীক্ষাটা দিতে পেরেছি, কিন্তু তার আর ভার্সিটিতে পড়া হয়নি। ছোট্ট ভাইকে এখন পড়ায় সে। আবির এখন 5-এ পড়ে। তাও তার ভাইকে নিয়ে কষ্টের দিন কোনো রকমে চলছিল। কিন্তু সৃষ্টিকর্তার মনে হয় এটাও ভালো লাগলো না। তার ছোট্ট ভাইকে দিল এক মরণ যন্ত্রণা, তার শেষ সম্বলটুকু কেড়ে নিতে। তখন ভোর 4:45। হসপিটালের করিডরে এক কোণে চোখ বন্ধ করে বসে আছে আলো। সেই যে ডাক্তার নিশানের কেবিন থেকে বেরিয়েছিল, এসে বসে আছে, এতক্ষণ ধরে নিজের জীবনের অতীত সম্পর্কে ভাবছিল। ভোর হলেও করিডরের 2-3টে লোকের আওয়াজে চোখ মেলে তাকালো। দেখলো একটা দুটো নার্স আর স্টাফ আসা যাওয়া করছে। আর বসে থাকলো না সে। যে করেই হোক তাকে টাকা জোগাড় করতেই হবে। তার ভাই যে তার প্রাণ। না, এইবারে বাড়ি যেতে হবে। মামি না জানি কি কাণ্ড করে। সে চোখে জলটুকু মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ার ছেড়ে উঠে পা বাড়ালো। হাসপাতালের বাইরে এসে একটা রিক্সা ধরে চলে গেল বাড়ির উদ্দেশ্যে। এইদিকে বিছানায় উপুড় হয়ে শুয়ে আছে নিশান। সে বিভোর ঘুমে মগ্ন। তখনই তার ফোনটা কর্কশ আওয়াজ করে বেজে উঠল। সে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল। চোখ বন্ধ করেই কল রিসিভ করলো। কিন্তু ফোনের ওই পাশের ব্যক্তির কথা শুনে ঝট করে চোখ খুলল। বেশ কিছুক্ষণ কথা বলার পর ফোনটা কেটে দিল। সে আরাম করে 2 হাত মাথার পিছনে নিয়ে আবার শুয়ে পড়ল। তার ঠোঁটে হাসি আর চোখে আলাদাই কিছু ছিল। আলো ভয়ে ভয়ে বাড়ির ভিতর প্রবেশ করলো, কিন্তু কাউকে দেখতে পেল না। সে মনে মনে ভাবল মামি হয়তো পাশের বাড়িতে গেছে। সে তার রুমের দিকে পা বাড়াতে যাচ্ছিল, কিন্তু পিছন থেকে তার চুলের মুঠি ধরে সামনের দিকে ঘুরিয়ে গালে চড় পড়ল। আলোর গাল যেন জ্বলে গেল। সে চোখ তুলে তাকালো, সামনে আর কেউ না, সোমা বেগম, তার মামি, যে তাকে বাবা মারা যাওয়ার পর থেকে শুধুই কষ্ট দিয়ে যাচ্ছে। তখন মামি কর্কশ গলায় বলল, মহারানীর এখন আসার সময় হলো? কোন পুরুষের সাথে রাত কাটিয়ে এলি? আলো চোখের জল ফেলে আহত গলায় বলল, মামি এসব কি বলছো? আমার আমার ভাইটা হসপিটালে ব্যথায় কাতরাচ্ছে, আর তুমি? চিৎকার করে সোমা বেগম বললেন, চুপ কর, লজ্জা লাগে না বড় বড় কথা বলতে? থাকিস তো পরের বাড়িতে, কলঙ্কিত শরীর নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হ। আলো চুপচাপ চোখের জল মুছে চলে যাচ্ছিল, কিন্তু সোমা বেগম তাকে থামিয়ে বলল, কিরে রাত কাটিয়ে এলি? বলি কালকের থেকে যে বাড়ির কাম কাজগুলো কে করবে শুনি? সব কাজ যেন হয়ে যায়, আমি যেন এসে দেখি। আরও সেই দিকে না গিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। কাজ শেষ করতে করতে দুপুর 1টা বেজে গেল আলোর। ভাবলো গোসল করে কিছু মুখে দিয়ে আবার হাসপাতালে যাবে। এদিকে তাড়াতাড়ি করে টাকাও জোগাড় করতে হবে। আর কত জ্বালা সইবে সে। গোসল করে সে একটা পুরনো সুতির কালো রঙের 3 পিস পরল। রান্নাঘরে গিয়ে দেখলো কালকের বাসি ভাত রাখা আছে। একটু সেটাই নিয়ে জল ঢেলে নুন মরিচ দিয়ে এক লোকমা মুখে দিল। তখনই তার ফোনটা বেজে উঠল। দেখলো হসপিটাল থেকে কল এসেছে। সে খাওয়া ফেলে দ্রুত কল পিক করলো। অপর ব্যক্তি বলল ওপাশে, হ্যালো, আপনি কি আবির আহমেদের বাড়ির লোক বলছেন? আলো ভয়ে ভয়ে বলল, হ্যাঁ বলছি। আপনি দ্রুত হসপিটালে আসুন। ডক্টর নিশান স্যার আপনাকে দ্রুত যত সম্ভব দেখা করতে বলেছেন। আলো কপাল কুঁচকে বলল, কেন, কি হয়েছে? এত জানি না, জলদি আসুন আপনি, স্যার 2:30-এই বেরিয়ে যাবেন। কিন্তু তার আগেই কল কেটে দিল, আর বলা হলো না তার। আলো দেখলো 2:05 বাজে, তাড়াতাড়ি করতে হবে। সে ভয় পেয়ে গেল, আবার না জানি কি হয়। এটো ভাতের থালা এমনি রেখে ছুটল সে হসপিটালের উদ্দেশ্যে। আলো হন্তদন্ত হয়ে 2:25-এ কোনো উপায়ে পৌঁছালো। খুব দেরি হয়ে গেছে তার। নিশান চৌধুরীর কেবিনের সামনে এসে নক না করেই ঢুকে পড়ল সে। নিশান তখন চেয়ারে বসে আলোর জন্য অপেক্ষা করছিল। চোখ তুলে তাকালো সেই দিকে।
দরজা ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে। নিশান ভাবল, ইস, মেয়েটা মনে হয় খুব তাড়াতাড়ি করে এসেছে। সে মনে মনে হাসল। আসলে তার কোথাও যাওয়ার নেই, সে তো আলোর সাথে জলদিই কথা বলবে বলে মিথ্যে বলা করিয়েছে স্টাফকে দিয়ে। নিশান আলোর দিকে তাকিয়ে গভীর কণ্ঠে বলল, নক না করে কারোর কেবিনে প্রবেশ করতে নেই, সেটা আপনি জানেন না মিস আলো? আলো এতক্ষণ নিশানকে খেয়াল করেনি, সে তো শ্বাস নিতে ব্যস্ত ছিল। আলো গুটিসুটি মেরে দাঁড়িয়ে রইল। নিশান আর এই বিষয় নিয়ে কোনো কথা বলল না, কারণ ডাক্তার নিশান চৌধুরীর কাছে কোনো ফালতু সময় নেই। সে বলল, দরজাটা লাগিয়ে সামনে এসে বসুন। আলো গুটি গুটি পায়ে তাই করলো। আর নিশান, সে তো আলোর প্রতিটা চাল চলন বেশ ভালোভাবেই লক্ষ্য করছে। এই যে সামনে বসা মেয়েটির নাকে বিন্দু বিন্দু ঘাম আর রোদের তীব্র আলোতে লাল হয়ে যাওয়া মুখ নিশানকে তীব্রভাবে টানছে। আলোর ভীষণ আনইজি ফিল হচ্ছে নিশানের এমন চাহনি দেখে। সে আর না পেরে বলল, স্যার। কিন্তু এই শব্দটা বলার পরই আলো এমন কিছু শুনতে পেল যার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আলোর মস্তিষ্ক শূন্য হয়ে গেছে, যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সামনে চেয়ারে বসা পুরুষটিকে সত্যিই ওই বাক্য উচ্চারণ করলো, নাকি সে ভুল শুনল? বড় বড় চোখ করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই পুরুষটির দিকে, কিন্তু সামনে বসে থাকা পুরুষের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। নির্লিপ্ত তার চাহনি। পুরুষটি গম্ভীর এবং জোর আওয়াজে বলল, মিস আলো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আলো চমকে গিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, মানে আপনি কি বললেন? নিশান শান্ত গলায় বলল, আপনি যা শুনেছেন তাই বলেছি, আর আপনি চাইলে আবারও বলতে পারি। আলো হতবম্ব হয়ে গেল, গলা দিয়ে বের হয়ে গেল, কি? নিশান শান্ত সুরে বলল, আপনি কি আমার সন্তানকে নিজের গর্ভে ধারণ করবেন? আলো রেগে বলল, কি বলছেন কি আপনি? মাথা খারাপ হয়ে গেছে? নিশান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, এত বেশি উত্তেজিত হওয়ার কিছুই হয়নি মিস আলো। আপনি শুধুমাত্র আপনার গর্ভে আমার সন্তানকে রাখবেন 9 মাসের জন্য, মানে ওই সারোগেসি আর কি। তার বিনিময়ে আপনি যত টাকা চান পেয়ে যাবেন, আর আপনার ভাইয়ের অপারেশনের যাবতীয় খরচ আমি দেব। এইবার বলুন, আপনি কি রাজি? আলো চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে রেগে চেঁচিয়ে বলল, আপনি কি মানুষ? আপনি ভাবলেন কি করে আমি আপনার এই নিচু প্রস্তাবে রাজি হব? টাকার বিনিময়ে নিজের শরীর সম্মান আপনাকে দিয়ে দেব? আর আপনি জানেন না সারোগেসির সন্তানকে অবৈধ সন্তান হিসাবে ধরা হয়? নিশান রেগে বলল, মুখ সামলে কথা বলুন। আমার সন্তান কোনো অবৈধ সন্তান হবে না। তার জন্য আমার নামই যথেষ্ট, আর তার গায়ে চৌধুরী বংশের রক্ত বইবে, যাদের এই পুরো শহর এক নামে চেনে। আলো তাচ্ছিল্যভাবে হেসে বলল, বাবা মায়ের বিয়ে ছাড়া যে সন্তান হয় সেই সন্তান সমাজের চোখে অবৈধই থাকে, যতই তার গায়ে উঁচু বংশের রক্ত থাকুক না কেন। নিশান নিজেকে সামলে কিছু ভেবে বলল, বেশ, আমি আমার সন্তানের জন্য সব করতে রাজি। আমাদের মধ্যে একটা চুক্তি হবে। আমি আপনাকে বিয়ে করব, কিন্তু সেটা 1.5 বছরের জন্য। আমার সন্তান এই পৃথিবীতে আসার ঠিক 9 মাস পর আপনাকে আমি ডিভোর্স দিয়ে আমার ছেলেকে আমার কাছে নিয়ে নেব। আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। বোঝা গেল? আলো ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, ছি, আপনি এত ছোট? আমি গরিব হতে পারি, কিন্তু নিজেকে কখনো বিক্রি করে টাকা চাই না আমার। আমি আপনার প্রস্তাবে কখনো রাজি হব না। এই কথা বলে সে দ্রুত কেবিন থেকে বের হয়ে যায়। নিশান তার যাওয়ার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয় আর বলে, আপনাকে তো রাজি হতেই হবে মিস আলো। বলেই হাহা করে হাসল সে। আলো কেবিন থেকে বেরিয়ে দৌড়ে হসপিটালের এক কোণে লুকিয়ে বসে মুখ চেপে কাঁদছে। তার জীবনেই এমন কেন হয়? ছোট থেকে এত অপমান সহ্য করেছে, আর কত! শেষ পর্যন্ত তার সম্মানটুকুও সৃষ্টিকর্তা কেড়ে নিতে চাইছে তার থেকে। না, সে হেরে যাবে না। তার বাবা সব সময় বলতো, মা, জীবনের সব থেকে মূল্যবান জিনিস হলো সম্মান। আর আজ আলো তার সম্মানকে হারিয়ে ফেলবে। ও ধার চাইবে, দরকার হলে দিন রাত কাজ করে টাকা শোধ করবে। তাও এই কাজ আলো করবে না। সে চোখে জল মুছে উঠে দাঁড়ালো। না খাওয়ার ফলে শরীরটা চলছে না, কিন্তু তাকে তো যেতেই হবে তার ছোট্ট ভাইয়ের জন্য। কিন্তু কে তাকে টাকা ধার দেবে?
হঠাৎ তার মনে পড়ল ইকবাল চাচার কথা। সে দৌড়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। ইকবাল হলো একজন ছোট চাল ব্যবসায়ী। সে চালের বস্তা মজুত করে রাখে আর বাকি সব দোকানে বিক্রি করে। লোকটা ভালো হলেও টাকার ব্যাপারে কাউকে চেনে না সে। আলোর চাচা আগে ওখানেই কাজ করত, কিন্তু ওনার আর শরীরে সয় না এত ভারী কাজ। চালের বস্তা নিয়ে যাওয়া আসা কি চারটিখানি কথা। সেই সূত্রে আলোর ওনার সাথে পরিচয় হয়েছিল। আলো ইকবাল চাচার কাছে গেল। উনি আলোকে দেখেই চিনতে পারেন, কারণ আলো এত রূপবতী যে তাকে দেখবে সহজে তাকে ভুলতে পারবে না। ইকবাল বলল, আরে তুমি উজানের ভাতিজি না? হ্যাঁ চাচা, আমি চিনতে পেরেছি। তবে তুমি এখানে কি মনে করে? আলো মাথা নিচু করে বলে, চাচা, আমার ৩৫ লক্ষ টাকা লাগবে। দয়া করে আমাকে সাহায্য করুন। আমার ভাই হসপিটালে ভর্তি আছে। আমি কথা দিচ্ছি, আমি কাজ করে সব টাকা শোধ করে দেব। এত টাকা আমি তোমাকে দিতে পারবো না, আর এমনিতেও এত বড়লোক আমি না যে দেব তোমাকে। হ্যাঁ, কিন্তু গহনা দিলে আমি জোগাড় করে দিতে পারি। আলোর মন আরও খারাপ হয়ে গেল। তার কাছে কোনো গহনা নেই। যা টুকটাক ছিল তা আগেই বিক্রি করে দিয়েছে। আলো মিনমিন করে বলল, আমার কাছে কোনো গহনা নেই। তাহলে তো আমি দিতে পারবো না। আলো চোখে জল নিয়ে বলল, চাচা যদি। ইকবাল তাকে থামিয়ে বলল, তোমার আর আমার দুজনেরই সময় তুমি নষ্ট করছো। আমি কিছু করতে পারবো না, আর আমাকে বেরোতে হবে। আলো চোখে জল মুছে সেখান থেকে বেরিয়ে গেল। সারা দিন ঘুরেও টাকা জোগাড় করতে পারল না আলো। সন্ধে নামবে এবার। রাস্তা দিয়ে হাঁটছে সে। নিজেকে বড্ড অসহায় লাগছে। চোখের জলগুলো শুকিয়ে কালো দাগ পড়ে গেছে গালে। হঠাৎ তার চোখ যায় রাস্তার পোস্টারে, নাম করা মন্ত্রী আব্রাহাম শেখের পোস্টারে। উনি নাকি খুব দয়ালু, অনেক গরিব মানুষদের পাশে দাঁড়ান। আলো ভাবলো, নিশ্চয়ই উনি আমাকে সাহায্য করবেন। যেই ভাবা সেই কাজ। দেরি না করে আলো পথ ধরল তার অফিসের উদ্দেশ্যে। আলো সিটিয়ে চেয়ারে বসে আছে। তার সামনে বসে আছে মন্ত্রী আব্রাহাম শেখ। সে কিনা তার চোখ দিয়ে আলোর সারা শরীরে কুদৃষ্টি দিয়ে যাচ্ছে। আলো বুঝতে পারছে সে ভুল জায়গায় চলে এসেছে। এই ব্যক্তির চোখে সে নিজের জন্য লালসা দেখতে পাচ্ছে। সামনে বসা মন্ত্রী আব্রাহাম শেখ আলোর উদ্দেশ্যে বলল, আচ্ছা, শুনলাম তো তোমার কথা। আমি দিতে পারি তোমাকে টাকা, আর এই টাকা তোমাকে ফেরতও দিতে হবে না। কিন্তু তার বদলে আমার যে কিছু চাই, মানে বুঝতেই তো পারছো। বলেই কুটিল হাসলেন। আলোর রাগে গা রিরি করছে। সে বলল, দেখুন। তাকে বলতে না দিয়ে বলল, হ্যাঁ দেখো, কিছু তো না, শুধু একটা রাতের জন্য, না ওই আর কি। আলো রেগে বলল, তোর মতন কুত্তা যে কি করে মন্ত্রী হলো তাই ভাবছি। আমার চাই না কোনো টাকা তোর মতন পাপির কাছ থেকে। কি বললে তুমি? এত বড় সাহস? আলো রেগে বলল, চুপ কর ছোট লোক। আর যদি কিছু বলিস তাহলে তোর জিভ টিনে ছেড়ে ফেলবো আমি। বলে রেগে দ্রুত বেরিয়ে গেল সেখান থেকে। আর এদিকে মন্ত্রী আব্রাহাম শেখ রাগে বলল, তোকে তো আমি দেখে নেব। মেয়ে মানুষের আবার দেমাগ। আলো প্রচণ্ড ভেঙে পড়ে। সে কি করবে? সকাল গড়িয়ে রাত হতে চলল, সে এখনো টাকা জোগাড় করতে পারেনি। সমাজে অনেক এমন মানুষ আছে যারা অনেকেরই ভালো চায় না। একা লড়াই করে বাঁচা খুব কঠিন। আর যদি সে কোনো নারী হয়, তাহলে তো তার জীবনের পথে অনেক বাধা আসে। আলো খুঁজে পাচ্ছে না সে কি করবে। তার হাতে বেশি সময়ও নেই। টাকা জোগাড় করতে না পারলে তার ভাইকে বাঁচানো যাবে না। সে কি জবাব দেবে তার মৃত বাবা মাকে? না, আর কোনো উপায় নেই। রাত ৮:১৩। আলো ঠিক নিশানের কেবিনে তার সামনে বসে আছে। সারা দিনের ক্লান্তিতে শরীর আর চলছে না তার। তাও মন অস্থির হয়ে যাচ্ছে সামনে বসা পুরুষটির জন্য। কিন্তু সামনে বসা সেই পুরুষটি খুব মজা পাচ্ছে তাকে দেখে। নিস্তব্ধ পরিবেশ ভেঙে নিশান বিরক্ত হওয়ার ভান ধরে বলল, দেখুন, যা বলার তাড়াতাড়ি বলুন। আমার হাতে এত সময় নেই আপনার জন্য। আলো ভেবে পাচ্ছে না কি করে বলবে। তাও নিজেকে শক্ত করে চোখ বন্ধ করে এক শ্বাসে বলে দিল, আমি আপনার প্রস্তাবে রাজি আছি। নিশান এই কথা শুনে বাঁকা হাসি হাসল। আলো চোখ তখনও বন্ধ করেছিল বলে দেখতে পেল না। আলো চোখ খুলে দেখল সামনে বসা পুরুষের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পেল না সে।
তার দিকে তাকিয়ে আছে আলো। সেই দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, চোখ সরিয়ে নিল। নিশান চেয়ার থেকে উঠে তার সামনে এসে টেবিলের ওপর বসলো, তার দিকে একটু ঝুঁকে। আলো চমকে উঠল, সামান্য পিছিয়ে সরে গেল। নিশান এইবার তার দিকে চেয়ে বলল, ওয়েল, রাজি যখন হয়ে গেছো তখন আর দেরি করে লাভ নেই। আজকেই বিয়ে হবে। আর হ্যাঁ, তোমার ভাইয়ের চিকিৎসার টাকা আর বাকি টাকা সব পেয়ে যাবে সময় মতন। আলো বলে উঠল, আমার ভাইয়ের চিকিৎসার টাকাটাই লাগবে, বাকি কোনো টাকা আমার জন্য নেব না। নিশান কপাল কুঁচকে বলল, কেন? তোমার মতন লোভী মেয়েদের কাছে তো টাকাটাই সব। আলো নিশানের দিকে তাকিয়ে রেগে বলল, নিজের শরীর বিক্রি করা টাকা দিয়ে নিজের শখ পূরণ করতে পারবো না আমি। নিশানও তার দিকে তাকিয়ে কঠিনভাবে বলল, বেশি কথা বলা আমি পছন্দ করি না, সময় নষ্ট হচ্ছে, চলো। এই কথা বলে আলোর হাত ধরে তাকে টেনে নিয়ে যেতে লাগলো। আলো নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলল, ছাড়েন আমায়, ছোবেন না একদম। নিশান দ্রুত তাকে কোলে তুলে নিল আর তার মুখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, এখনো ভালো করে ধরলাম কোথায়? আলো হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো। রাস্তায় চলে আসছে বলে হাসপাতালের কেউ তাদের এই অবস্থায় দেখতে পেল না, না হলে এটা একটা বড় খবর হয়ে যেত। তাকে জোর করে গাড়িতে বসিয়ে রওনা দিল। একটু আগেই নিশানের দুই বন্ধুর সাহায্য নিয়ে সই করে তারা বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো চিরকালের জন্য। আলো এইসব কথা ভেবে তাচ্ছিল্যভাবে হাসলো, মনে মনে ভাবলো, সত্যি কি চিরকালের জন্য? শান্তি নীরের গেটের সামনে এলো নিশানের কালো রঙের দামি গাড়িটা। তার পিছনে তার দুই বন্ধু কবির আর সায়ানের সাদা রঙের গাড়ি। দারোয়ান দেখা মাত্রই গেট খুলে দিল, গাড়ি প্রবেশ করলো বাড়ির ভিতরে। নিশান গাড়ির দরজা খুলে বের হয়ে আলোকে দরজা খুলে বের হতে পড়ল। আলো ভয়ে ভয়ে বের হলো, চোখ তুলে তাকালো শান্তি নীরের দিকে। তার চোখ বেরিয়ে আসার উপক্রম। এই বাড়িটি তাদের বাড়ির থেকে 10 গুণ বড়। তার ভাবনার মাঝে কবির আর সায়ান নিশানের কাছে গেল। সে তখন কপাল কুঁচকে আলো কি করছে তা দেখছে। পাশের থেকে সায়ানের কথার আওয়াজ পেলে তাদের দিকে কপাল কুঁচকে বলল, কি চাই তোদের, এখানে কি? সায়ান চিন্তিত হয়ে বলল, এটা তুই কি ঠিক করলি? কারোর জীবন নিয়ে খেলতে চাইছিস? নিশান বিরক্ত হয়ে বলল, আমি কারোর জীবন নিয়ে খেলছি না, ও লোভী একটা মেয়ে। গরু ছাগলকে বিশ্বাস করবি, তাও মেয়ে মানুষকে বিশ্বাস করতে নেই। কবির হেসে বলল, দূর ছাড় তো এসব, তোর কথাই মেনে নিলাম। এবার বল, আজ তো বাসরাত মামা, প্ল্যান কি? তুমি চাইলে আমরা ব্যবস্থা করতে পারি, বল শুধু কি প্ল্যান? নিশান আলোর দিকে যেতে যেতে বলল, তোর মাথা। আলো এতক্ষণ তাদের কথা শুনছিল। বাসর শব্দটা শুনে তার মনে ভয় জমতে লাগলো। নিশান আলোকে টেনে নিয়ে যেতে লাগলে সে চিৎকার করে বলে, ছেড়ে দিন, আমি বাড়ি যাব, ছাড়েন বলছি। নিশান বিরক্ত হয়ে আলোকে কোলে তুলে নিল। আলো হুট করে কোলে তোলার জন্য হতবম্ব হয়ে জোরে বলল, এই এই, এমনি করছেন কেন? নামান আমাকে, একদম ধরবেন না। নিশান বাঁকা হেসে বলল, এখনো তো ভালো করে ধরলাম কোথায়, এখনো তো অনেক বাকি আছে। আলোর তার কথা শুনে মুখটা চুপসে গেল। আর কেউ কিছু না বলে বাড়ির ভিতরে প্রবেশ করলো। 2-3টে ছেলে সার্ভেন্টের কাজ করছিল। এখানে শুধু ছেলে সার্ভেন্ট রাখা হয় নিশানের জন্য। তারা হতভম্ব হয়ে দেখলো তাদের ছোট স্যার একটা মেয়েকে কোলে করে সিঁড়ি দিয়ে নিয়ে যাচ্ছে, যে কিনা মেয়ে মানুষকে দেখতে পারে না। নিশান কোনো দিকে না তাকিয়ে আলোকে নিয়ে সিঁড়িতে উঠতে উঠতে বলে, এদিকে না তাকিয়ে নিজেদের কাজ করেন, না হলে কারুর পা আর মাটিতে ফেলার জন্য থাকবে না। ভয়ে তারা তাদের কাজ করতে লাগলো। তারা জানে তাদের ছোট স্যার কতটা বদরাগী। আলো হতভম্ব হয়ে যায় এই কথা শুনে, আর তার মনে মনে কেঁদে কেঁদে বলে, এই লোক মানুষ মারে নাকি? নিশান আলোকে নিজের রুমে নিয়ে এসে সোজা বেডে ছুঁড়ে দিল। এমনি করার ফলে আলো হকচকিয়ে গেল। কিছু বলার জন্য সোজা হয়ে উঠে বসে তাকিয়ে দেখলো কেউ নেই। ওয়াশরুমের দরজা লাগানো আর জল পাওয়ার আওয়াজ আসছে, মানে তার বদ লোকটা ওয়াশরুমে। আলো এবার ভালো করে রুমের দিকে নজর দিল। সব জিনিস সাদা, দেওয়ালও। আলো মনে মনে বলল, এই লোকের কি সাদা রং প্রিয়? তার ভাবনার মাঝে নিশান ওয়াশরুমের দরজা খুলে বের হয়ে এলো, গলায় তোয়ালে ঝুলিয়ে, গায়ে কালো রঙের টি শার্ট আর ট্রাউজার পরে। শ্যামবর্ণের পুরুষটিকে দেখে আলোর চোখ আটকে গেল। শ্যামবর্ণ গায়ে কালো টি শার্টটাতে লোকটিকে দারুণ মানিয়েছে।
ফোনের আওয়াজে আলো ভাবনা থেকে বেরিয়ে এলো। নিশান ফোন নিয়ে বারান্দায় চলে গেল। ঠিক তার 10 মিনিট পর নিশান ফিরে এসে দেখে আলো চুপ করে বসে আছে বেডে। নিশান গম্ভীর গলায় বলল, বসে না থেকে ফ্রেশ হয়ে নাও ফার্স্ট। আলো তাড়াতাড়ি উঠে চলে গেল। 15 মিনিট পর এসে দেখলো নিশান খাবার খাচ্ছে সোফায় বসে, পাশে আর একটা প্লেটে খাবার রাখা। নিশান খেতে খেতে বলল, এসে খেয়ে নাও। আলো কিছু না বলে চুপচাপ অন্য সিঙ্গেল সোফায় বসে খেয়ে নিল, কারণ তার খুব খিদে পেয়েছিল। কাল থেকে তার পেটে একটা দানাও যায়নি। আলোর খাওয়া শেষ হলে দেখে নিশান বেডে বসে ফোন ঘাঁটছে। আলো ভেবে পায় না কি করবে। তখনকার বাসর কথাটা শুনে তার এবার ভয় করছে। লোকটা কি তার কাছে আসবে? আসবেই তো, সে তো তাকে এতগুলো টাকা দিয়ে কিনে নিয়েছে। আলোর চোখে জল চলে এলো। নিশান গভীর কণ্ঠে বলল তখন, দাঁড়িয়ে না থেকে শুয়ে পড়ো। আলো শুনতে না পেয়ে বলল, কি? নিশান চোখ তুলে তাকিয়ে বলল, বেডে শুয়ে পড়ো। আমি এক কথা বারবার বলি না। আলো ভয়ে কাঁপা কাঁপা পা নিয়ে এগিয়ে গিয়ে বেডের ওপর শুয়ে পড়ল, নিশানের থেকে দূরত্ব রেখে। কিছুক্ষণ পর নিশান লাইট অফ করে শুয়ে পড়ল। অন্ধকার রুমে তারা দুজন প্রাপ্ত বয়সী পুরুষ ও নারী একই বিছানায়। সারা রুমে হালকা আলো সৃষ্টি করেছে। নিশান আলোর বাহু ধরে টেনে তাকে কাছে আনলো। আলো ঘুমায়নি তখনও। হঠাৎ এই রূপ হওয়াতে আলো হকচকিয়ে গেল। নিশান নিজের এক হাত আলোর শরীরে রাখলো, আর এক হাত আলোর মাথার পিছনে। আলো ভয়ে নিশানকে বলল, কি 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 করছেন আপনি? নিশান ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে লো ভয়েসে বলল, চুপ। আলো স্তব্ধ হয়ে গেল নিশানের এই রূপ কাণ্ডে, হাত পা ছেড়ে দিল। নিশান আলোর এইরূপ প্রতিক্রিয়ায় আলোকে নিজের সাথে আরো জড়িয়ে নিল। আলো না পেরে হু হু করে কেঁদে দিল। নিশান কান্নার আওয়াজ পেয়ে তার মুখ তুলে তাকালো আলোর দিকে, বিরক্ত হলো। আলোর মনে পড়ল, এটা তো কোনো ভালোবাসার স্পর্শ না, শুধু চাহিদা পূরণ, না হলে বাচ্চার জন্য এই সব কিছু। আলো এইবার চোখ মুখ কুঁচকে জোরে ধাক্কা দিল, কিন্তু নিশান সরে যায়নি, শুধু আলোর দিকে রেগে তাকিয়ে আছে। আলোর গাল চেপে ধরে বলল, এমনি ব্যবহার করলে দুঃখ আছে কপালে? তোমাকে বিয়ে করেছি ঘরে সাজিয়ে রাখার জন্য না মেয়ে। বলেই অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। আর আলো নিস্তব্ধ চোখের জল ফেলছে আর ভাবছে, হয়তো এই লোকের কাছে থাকার তার জীবনের প্রতিটা রাত এমনই বিষাদময় কাটবে। সমাপ্ত।